নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে। আজ শোনাব লেখক উল্লাস মল্লিক রচিত মজার গল্প দামু দারোগার দাওয়াই। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দামু দারোগার দাওয়াই। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা পঞ্চমবার শুরু হতেই অজ্ঞান হয়ে গেল হাঁকু। আগে 3বার মাঝামাঝি জায়গায় আটকে গিয়েছিল কবিতাটা। চতুর্থবার প্রায় শেষ হওয়ার মুখে খেই হারিয়ে ফেললেন দামু দারোগা। চোখ বুজে কিছুক্ষণ চিন্তা করেও যখন স্মরণে আনতে পারলেন না, ফের শুরু করলেন প্রথম থেকে। আর জ্ঞান হারিয়ে ধপাস করে লকআপের মেঝেতে পড়ে গেল হাঁকু। দামু দারোগা আবৃত্তি থামিয়ে কনস্টেবল হারাধনকে ডাকলেন। আয়, এটাকে বাইরে নিয়ে গিয়ে জলের ঝাপটা দে। দিলে বেটা মেজাজটা খিঁচড়ে। তারপর গলাটা একটু ঝেড়ে নিয়ে শুরু করলেন। গগনে গগনে মেঘ ঘন বর্ষা। তখনই দামু দারোগার পায়ে ঝাঁপিয়ে পড়ল পঞ্চু। এবারের মতো ছেড়ে দিন স্যার, এই নাক কান মুলছি, লাইন ছেড়ে দিয়ে ভালো ছেলে হয়ে যাব স্যার। দামু দারোগা প্রকাণ্ড এক দাবড়ানি দিলেন। দাঁড়া, সবে তো শুরু। এরপর নজরুলের বিদ্রোহী আছে, সুকান্তর ছাড়পত্র আছে, সুভাষ মুখ। লিস্ট শেষ হওয়ার আগেই হাউমাউ করে কেঁদে উঠল কালু। স্যার স্যার, যত ইচ্ছে মারুন, কিন্তু আর কবিতা শুনলে পাগল হয়ে যাব স্যার। মাখনপুর থানায় দামু দারোগা এসেছেন মাত্র 6 মাস। এর মধ্যেই এখানকার চোর ছেঁচড়দের মধ্যে একটা ত্রাহি রব উঠেছে। মাখনপুরের চোরেদের নাকি কোয়ালিটি আলাদা। তাবর তাবর দারোগাকে তারা পার করে দিয়েছে, কিন্তু তারাই শেষকালে ঠেকে গেল দামু দারোগার কাছে। অথচ খুব সহজ সরল ভালো মানুষের মতো চেহারা দারোগাবাবুর। জ্বালার মতো ভুঁড়ি নেই, ঝুলঝাড়ুর মতো গোঁফ নেই, এমনকি চোখের দৃষ্টিটাও বেশ বৈষ্ণব ধাঁচের। তবে হ্যাঁ, একটা গলা আছে, কি তার তেজ! সেই গলার কাছে মেঘের ডাককেও নিতান্ত মামুলি বলে মনে হয়। অতটুকু শরীর থেকে কি করে অমন গর্জন বেরোয়, সেটা খুব বড় রহস্য। এই দামু কিশোর বয়সে একদিন বুঝতে পারেন তিনি তুখোড় প্রতিভার অধিকারী। আর 5টা ছেলের মতোই তখন তিনি পাড়ার জলসা বা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাত পা নেড়ে আবৃত্তি করেন। তো একদিন এমনই একটা ফাংশনে আবৃত্তি করছিলেন। প্রচুর জনসমাগম হয়েছে, বেশ মুড এসে গেছে দামুর, শ্রোতারাও মগ্ন। হঠাৎ মাইকটা গেল বিগড়ে। দামু না দমে গলার ভলিউমটা শুধু একটু চড়িয়ে দিয়েছিলেন। বাকি সময়টুকু একজন দর্শকও বুঝতে পারেনি যে মাইক ফেল। অনুষ্ঠানের পর 2জন পিঠ চাপড়ে দিয়েছিল কিশোর দামুর। তাদের একজন জেলা শহরের বিখ্যাত আবৃত্তিকার বজ্রনাথ রায়, অন্যজন পাবলিকের পিটুনির হাত থেকে বেঁচে যাওয়া মাইকম্যান। ব্যাস, তারপর আর ফিরে তাকাতে হয়নি দামুকে। আবৃত্তি হয়ে উঠল তার ধ্যান জ্ঞান। নাওয়া খাওয়ার সময় পেতেন না। কবিতার বই, পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা, লক্ষ্মীর পাঁচালি, মায়ের বিয়ের কার্ড পর্যন্ত কিছুই ছাড়তেন না। ধীরে ধীরে বেশ নাম হচ্ছিল দামুর। ডাকটাকও পাচ্ছিলেন চারদিক থেকে। আর গ্যাদা গুমরের বালাই ছিল না তার। ডাক পেলেই চলে যেতেন,
রবীন্দ্র জয়ন্তী, নজরুল সন্ধ্যা, সুকান্ত স্মরণ, বিয়ের আসর, এমনকি হরিনাম সংকীর্তনের আসরেও আবৃত্তি করার রেকর্ড আছে দামুর। বেশ চলছিল, কিন্তু ঠিক বিখ্যাত হওয়ার মুখে ধাক্কাটা খেলেন দামু। আমাদের পোড়া দেশ, না হলে দামুর মতো প্রতিভাকে পুলিশের চাকরি নিতে হয়? সারাদিন চোর, বদমাশ আর গুন্ডাদের নিয়ে কারবার, একটুও দম ফেলবার ফুরসত নেই। চাকরির চক্করে দামুর আবৃত্তির পাটি উঠে যায় আর কি। প্রথম প্রথম খুব মনমরা হয়ে থাকতেন, কখনো রাগের মাথায় বেশি পিটিয়ে ফেলতেন কয়েদিদের। তারপর হঠাৎ একদিন খুলে গেল বুদ্ধিটা। দিনের বেলায় যখন সময় পাচ্ছেন না, রাতে চর্চা করলে কেমন হয়? শ্রোতার তো অভাব নেই, লকআপ ভর্তি নানা কিসিমের অপরাধী। ব্যাস, লেগে গেলেন কাজে। রাতে ধরে ধরে আবৃত্তি শোনাতে লাগলেন হাঁকু, বুদো, পঞ্চা, কালুদের। দুজন কনস্টেবল পাহারা দেয়। অন্যমনস্ক হয়ে বা ঘুমের চেষ্টা করলেই রুলের গুঁতো। দ্বিতীয় দিনই বোঝা গেল আবৃত্তির তেজ। নজরুলের বিদ্রোহী কবিতাটা শুরু করেছিলেন দামু, কিন্তু চর্চার অভাবে মরচে পড়ে গেছে স্মৃতিতে। মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলছেন, ফের শুরু করছেন প্রথম থেকে। এদিকে বারবার ধ্বংস, মহাভয়, আমি শ্মশান, মৃত্যুর সঙ্গে পাঞ্জা, অরুণ খুনের তরুণ, এইসব শুনে ভোর রাতে ভেঙে পড়ল বুদো। ব্যাটা মহা ঘোরেল, কিছুতেই পেট থেকে কথা বার করা যাচ্ছিল না। সেদিন ঘাবড়ে টাবড়ে গিয়ে সব কবুল করে ফেলল। তারপর থেকেই ক্রমশ ত্রাস হয়ে উঠেছেন দামু দারোগা। শব্দ তো নয়, যেন ভারী ওজনের চট থাপ্পড় আছড়ে পড়ে কানের ওপর। রোজ 5টা কবিতা, কিন্তু দামুর একটা অদ্ভুত বাতিক আছে। মাঝপথে ভুলে গেলে ফের শুরু করেন প্রথম থেকে। ফলে 5টা কবিতা শেষ হতেই রাত ভোর। রাত 2টো। একটা টিমটিমে আলো জ্বলছে মিত্তিরদের পোড়ো বাগান বাড়িটার একটা ঘরে। জোর মিটিং চলছে। এলাকার নামি দামি সব চোর আছে, আর কাঠি আছে, এমনকি চোরাই মাল কেনা গণ্যমান্য ব্যক্তিও আছেন কয়েকজন। দারোগা চর, থাপ্পড়, কিল, ঘুষি যত ইচ্ছে মারুক, তাতে আপত্তি নেই, কিন্তু সারা রাত ধরে কবিতার গুঁতো, এ কেমন অত্যাচার! এক কোণে বসেছিল ধনা। মাথার চুলগুলো উস্কো শুষ্কো, মুখ শুকনো, চোখে কেমন একটা পাগল পাগল দৃষ্টি। সে হঠাৎ হাউমাউ করে ওঠে, আমি কালই মাখনপুর ছেড়ে চলে যাব। বেচারার আর দোষ কি? কাল সারা রাত দামু দারোগা ওকে মেঘনাদ বধ কাব্যটা ঝাড়া শুনিয়েছে। সবাই গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় ধনাকে। বুদো বলল, চল এই সবাই মিলে গিয়ে দারোগাবাবুকে বোঝাই, যাতে কবিতাগুলো ভালো করে মুখস্থ করে নেয়, নাহলে 5টা কবিতা শেষ হতেই রাত কাবার হয়ে যাবে না। কালু বলল, তার চেয়ে ও ওপর মহলে কলকাঠি নেড়ে ওর বদলি ব্যবস্থা করাই ভালো। চোরাই মালের ক্রেতা গণেশবাবু বললেন, ব্যাপারটা মানবাধিকার কমিশনে জানানো যায় কি না তিনি খোঁজ নেবেন। তারপর অনেক দিন কেটে গেছে। মাখনপুরেই বহাল আছেন দামু দারোগা। তা বলে মাখনপুর থেকে চোর বদমাইশের দল লোপাট হয়ে যায়নি। তবে চোরেরা সবাই সাক্ষরতা কেন্দ্রে ভর্তি হয়ে গেছে। নবস্বাক্ষর হয়ে তারা মুখস্থ করে নিয়েছে দামুর প্রিয় কবিতাগুলি। রাতে কাজে বেরুবার আগে প্রস্তুতির সময় তারা গায়ে তেল মাখে, মাথায় চুলগুলো ছোট করে মুড়িয়ে নেয়, আর গোপন মন্ত্রতন্ত্রর সঙ্গে একবার ঝালিয়ে নেয় কবিতাগুলো। লকআপে দামু দারোগা আটকে গেলে পরের লাইনটা ধরিয়ে দেয় সঙ্গে সঙ্গে। 5টা কবিতা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। কিছুটা হলেও তো রেহাই রে ভাই।
শেষ হলো গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।